টোকিওতে হাকিমুসা একাডেমি নামের একটি গার্লস স্কুল রয়েছে। আর বলা হয় এই স্কুলে পড়ুয়া মেয়েরা খুবই বুদ্ধিমতী এবং আচরণের দিক থেকে তারা খুবই বিনয়ী। তবে নতুন বছরের শুরুতেই এই স্কুলে নতুন একটি রুলস চালু হয়। স্কুলের ইতিহাসে প্রথমবার এখানে ছেলেদের ভর্তি করা হয়েছে। তবে তারা সংখ্যায় ছিল মাত্র 5 জন। আর তাদের নাম হলো কিয়োশি, কাকুতো, আন্দ্রে, জো এবং সিঙ্গো। তো ওই 5 জন ছেলে প্রথম দিন তাদের স্কুলে এসে নিজেদের ভেতর কথা বলছে। তারা সবাই বেশ খুশি ছিল, কারণ তারা আশেপাশে যেদিকেই তাকাতো সেদিকেই সুন্দরী মেয়ে দেখতে পেত। কিন্তু তারা লক্ষ্য করে যে মেয়েগুলো ইচ্ছে করেই তাদেরকে অ্যাভয়েড করছে, অর্থাৎ স্কুলের মেয়েরা যেন তাদের দেখেও দেখছে না, এমন একটা ভাব। তারা এই বিষয়টা খুব একটা আমলে না নিয়ে ওই দিন ক্লাসে চলে যায়। ক্লাস চলাকালীন সময়ে কিয়োশির হাত থেকে তার সুমো রেসলিং স্টিকারওয়ালা রাবারটি নিচে পড়ে যায়। সে সেটা ওঠাতে যায়, কিন্তু তখন তার সামনের বেঞ্চে থাকা চিও নামের একটি মেয়ে তাকে দেখে ফেলে, আর বেচারা কিয়োশি লজ্জায় পড়ে যায়। ওই দিন ক্লাস শেষে চিও কিয়োশির কাছে আসে আর বলে, তোমার রাবারের ওপর সুমো রেসলিং এর ছবি দেখেছি, ওটা আমার ভালো লেগেছে, আর আমিও তোমার মতো সুমো রেসলিং এর অনেক বড় ফ্যান। এরপর চিও কিয়োশিকে বলে, পরের সপ্তাহেই একটি সুমো ম্যাচ রয়েছে, চলো আমরা একসাথে সেটা উপভোগ করি। এটা শুনে কিয়োশি সাথে সাথেই হ্যাঁ বলে দেয়। ওই দিন কিয়োশি তার ডরমেটরিতে ফিরে যায়, আর রুমে ঢুকতেই বাকি ছেলেগুলো তাকে ঘিরে ধরে। আর সবাই বলতে থাকে, যেহেতু মেয়েগুলো আমাদেরকে পাত্তাই দিচ্ছে না, তাই আমরা এবার লুকিয়ে তাদের বাথরুমে ভিডিও করব। এ কথা শুনে কিয়োশি তাদের প্রতিবাদ করে, কিন্তু চাপের মুখে পড়ে শেষমেশ সেও তাদের সাথে যোগ দিতে বাধ্য হয়। এরপর সবাই এক ধরনের কালো পোশাক পরে বিল্ডিংয়ের ছাদে চলে যায়। তারা একটি মোবাইলে ভিডিও ক্যামেরা অন করে সেটাকে দড়ির সাথে বেঁধে আস্তে আস্তে নিচে বাথরুমের দিকে ফেলতে থাকে। কিন্তু অসাবধানতাবশত মোবাইলটি হাত ফসকে মেয়েদের বাথরুমের ভেতর পড়ে যায়। এতে ছেলেগুলো বেশ ভয় পেয়ে যায়, আর সাথে সাথে কিয়োশিকে মোবাইল আনার জন্য মেয়েদের বাথরুমে পাঠিয়ে দেয়। কিয়োশি কোনো মতে সেখানে পৌঁছে কেউ দেখার আগেই মোবাইলটি হাতে তুলে নেয়, কিন্তু কয়েক সেকেন্ডের ভেতরেই সেখানে চিও চলে আসে। আর এটা দেখে বেচারি কিয়োশি ভাবে আজ হয়তো তারা রক্ষা নেই। তবে কিয়োশি উল্টো দিকে ফিরে বসে থাকায় চিও তাকে কোনো মেয়ে মনে করে সেখানেই কাপড় চেঞ্জ করতে থাকে। তবে কিছুক্ষণ পরেই চিও কিয়োশিকে দেখে ফেলে। তখন কিয়োশি বলে, সে তো স্কুলে নতুন এসেছে, তাই ভুল করে মেয়েদের বাথরুমে চলে এসেছে। এটা শুনে চিও তার হাত ধরে তাকে বাথরুমের ভেতর টেনে নিয়ে যায়, আর তাকে বলে, কেউ যদি তোমার সাথে আমাকে কথা বলতে দেখে তাহলে অনেক সমস্যা হবে, কারণ তাদের স্কুলে আন্ডার গ্র্যাজুয়েট স্কুল কাউন্সিল বা ইউএসসি নামের একটি সংগঠন রয়েছে, যারা কখনোই চাইতো না যে গার্লস স্কুলে ছেলেদের ভর্তি করা হোক। তাই তারা স্কুলের ছেলেদেরকে একেবারেই সহ্য করতে পারে না। তবে স্কুলের নতুন চেয়ারম্যান এসে ছেলেদেরকে ভর্তি হবার সুযোগ তৈরি করে দিয়েছে। এদিকে ছাদে দাঁড়িয়ে থাকা বাকি 4 জন ছেলে সেই ইউএসসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাইকো এবং সেক্রেটারি হেনার কাছে ধরা পড়ে যায়। আর তারা ওই 4 জনকে অ্যাসেম্বলি হলে নিয়ে গিয়ে সবার সামনে বেঁধে রাখে, যাতে সবাই তাদের কুকীর্তি সম্পর্কে জানতে পারে। এদিকে বেচারি কিয়োশি বাথরুম থেকে বেরিয়ে এসে জানালা দিয়ে উঁকি মেরে সবকিছু দেখতে থাকে। তবে কিছুক্ষণ বাদেই ইউএসসি কাউন্সিলের প্রেসিডেন্ট ম্যারি কিয়োশিকে ধরে ফেলে, আর তাকে স্টেজে নিয়ে গিয়ে সবার সাথে বেঁধে রাখে। পরের দিন সকালে ছেলেদের নামে বিচার দেওয়া হয়, আর শাস্তিস্বরূপ তাদেরকে স্কুলের জেলে বন্দী করা হয়। তাদের কৃতকর্মের জন্য ইউএসসি কাউন্সিল থেকে বলা হয় তাদেরকে 1 মাস ওই জেলেই বন্দী থাকতে হবে, আর কেউ যদি জেল খাটতে না চায় তাহলে তার ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে। তাই বাধ্য হয়ে তারা সবাই জেলে থাকতে রাজি হয়ে যায়। প্রথম দিনই তাদেরকে বলে দেওয়া হয় তাদের মধ্যে কেউ যদি জেল থেকে পালানোর চেষ্টা করে তাহলে সবাইকে অতিরিক্ত আরও 1 মাস জেল খাটতে হবে, আর যদি তৃতীয়বারের মতো জেল থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাদের ছাত্রত্ব একেবারে বাতিল করে দেওয়া হবে। পরদিন থেকেই ছেলেগুলোকে দিয়ে জেলের ভেতর বিভিন্ন ধরনের কাজ করানো হতো, আর যে কোনো ধরনের ভুল হলেই কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মাইকো তাদেরকে শাস্তি দিত। একদিন কাজ করার সময় কিয়োশি জানালার কাছে চিওকে দেখতে পায়, আর সেই সুযোগে তাকে সবকিছুর জন্য সরি বলে দেয়। এতে চিও বেশ খুশি হয়, আর কিয়োশিকে আবারও একটি সুমো রেসলিং ম্যাচ দেখার আমন্ত্রণ জানায়, এবং একটি কাগজে লিখে তাকে ওই ম্যাচ কোথায় আর কখন হবে সেটা জানিয়ে দেয়। কিয়োশি তার এই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা দুজন সেখান থেকে চলে যায়। কিন্তু ওই দিন রাতে কিয়োশি বুঝতে পারে সে কোনোভাবেই ওই জেল থেকে বের হতে পারবে না, তাই হয়তো চিওর সাথে তার সুমো ম্যাচ দেখতে যাওয়া হবে না। কিন্তু সে সুযোগ হাতছাড়া করতে চাচ্ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে জেল থেকে পালিয়ে চিওর সাথে দেখা করবে। তাই সে স্কুলের দেয়ালে আস্তে আস্তে ছিদ্র করতে শুরু করে। তবে গাকুতো একদিন সেই কাগজটি দেখে ফেলে, যেটাই সুমো ম্যাচের টাইম এবং ডেট লেখা ছিল, আর সে কিয়োশির প্ল্যান সম্পর্কে জেনে যায়। এতে বেচারি কিয়োশি ভয় পেয়ে যায় যে হয়তো গাকুতো সবাইকে বলে দেবে যে সে জেল পালানোর চেষ্টা করছে। কিন্তু গাকুতা কিয়োশিকে বলে, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব, আর তার বদৌলতে তুমি আমাকে আমার কিছু ফেভারিট স্টিকার কিনে এনে দেবে। এতে কিয়োশিও রাজি হয়ে যায়। আর তখন গাকুতো বলে, আমার মাথায় এর থেকে ভালো প্ল্যান রয়েছে, তুমি একটা মেয়ের মতো ড্রেস পরে খুব সহজেই স্কুলের মেন গেট থেকে বেরিয়ে যেতে পারবে। আইডিয়াটা কিয়োশিরও বেশ পছন্দ হয়, তাই তারা দুজনে মিলেই স্কুলের লন্ড্রি বাস থেকে একটি মেয়ের জামাকাপড় চুরি করে নেয়, আর গাকুতো তার নিজের চুল কেটে কিয়োশিকে দেয় যাতে সে নকল চুল পরে মেয়ে সাজতে পারে। অবশেষে কিয়োশির চিওর সাথে ডেট করার সেই দিনটি চলে আসে। কিয়োশি বাথরুমে ঢুকে মেয়েদের জামাকাপড় পরে নেয়, আর সেখান থেকে যাওয়ার আগে বাথরুমের কমোডের ওপর একটি টেপ রেকর্ডিং রেখে যায়।
এরপর সে হেসে খেলে স্কুলের মেন গেট দিয়ে সবার সাথে বাইরে বের হয়ে যায়। যদিও তাকে দেখতে খুবই অকওয়ার্ড লাগছিল, কিন্তু কেউ সেটা বুঝতে পারে না। এরপর সে চিওর বলা সেই জায়গায় গিয়ে চিওর সাথে বসে সুমো ম্যাচ উপভোগ করতে থাকে। চিও অনেক আনন্দ করছিল। হঠাৎ সে কিয়োশিকে বলে, চলো আমরা একটা ছবি তুলি। কিয়োশিও রাজি হয়ে যায়। এরপর তারা সুন্দর একটি ছবি তোলে আর সেটা তার ফ্যামিলি মেম্বারদের একটি গ্রুপে পাঠিয়ে দেয়। এদিকে স্কুলের ভেতরে মাইকো লক্ষ্য করে কিয়োশি বেশ কিছুক্ষণ ধরে কাজ করছে না। তখন গাকুতো বলে কিয়োশি বাথরুমে গিয়েছে, তাই তাকে খোঁজার জন্য মাইকো বাথরুমের সামনে গিয়ে কিয়োশিকে তাড়াতাড়ি বের হতে বলে। আর সেখানে গিয়ে সে ওই রেকর্ডিংয়ে কিয়োশির আওয়াজ শুনতে পায় আর ভাবে কিয়োশি হয়তো ভেতরেই আছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিয়োশি বাইরে না আসায় সে লাথি মেরে দরজা খুলে দেয়। আর এটা দেখে গাকুতো বেশ ভয় পেয়ে যায় যে হয়তো তারা ধরা পড়ে গিয়েছে। কিন্তু দরজা খোলার সাথে সাথেই মাইকো দেখে কিয়োশি ভেতরে বসে আছে, অর্থাৎ দরজা খোলার আগেই সে এসে ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু কিয়োশি বাইরে বের হবার পর ম্যারি তাকে চিওর সাথে তোলা সেই ছবিটি দেখায়, আর তখন কিয়োশির চালাকি সবার সামনে ধরা পড়ে যায়। এরপর মাইকো দ্রুত গিয়ে কিয়োশির ব্যাগ চেক করে আর তার মধ্যে মেয়েদের জামাকাপড় এবং নকল চুল দেখতে পায়। আর সবাই বুঝে যায় যে কিয়োশি জেল থেকে পালিয়ে বাইরে বের হয়েছিল। এরপরেই কাউন্সিলর ঘোষণা দেয় যে কিয়োশি এবং বাকি সবাইকে আরও অতিরিক্ত 1 মাস জেল খাটতে হবে। এটা শুনে শিঙ্গো রেগে যায় আর কিয়োশির গালে ঘুষি মেরে দেয়। এদিকে কাউন্সিলর বলে যে ছেলেগুলো যদি আরেকবার জেল থেকে পালানোর চেষ্টা করে তাহলে তাদের ছাত্রত্ব চিরদিনের জন্য বাতিল করে দেওয়া হবে। তাই তারা সবাই মিলে ডিটিও নামের একটি অপারেশন পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে তারা ইচ্ছা করেই ছেলেদের একজনকে জেল থেকে পালাতে বাধ্য করবে। আর এতে ওই ছেলেগুলোকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তখন মাইকো ভালো খাবারের লোভ দেখিয়ে সিংহর কাছ থেকে ছেলেগুলোর ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চায়। তখন সিংহ বলে যে তাদের মধ্যে যে মোটা ছেলেটি আছে অর্থাৎ আন্দ্রে মাইকোকে অনেক পছন্দ করে। এটা শুনে মাইকো খুশি হয়ে যায় আর সিংহকে একটা নির্দিষ্ট সময়ের জন্য জেলের বাইরে যাওয়ার অনুমতি দেয়। আর বলে নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই অবশ্যই তোমাকে আবারও জেলে ফিরে আসতে হবে। যদি সে ওই সময়ের মধ্যে ফিরে না আসে তাহলে তাকেও জেল পালানোর অপরাধী হিসেবে ধরা হবে। সিংহ এই অফারটি অ্যাকসেপ্ট করে নেয় আর মাইকোকে ধন্যবাদ জানায়। পরদিন প্ল্যান মোতাবেক মাইকো ওই জেলের কাঁটাতারের বাইরে দাঁড়িয়ে আন্দ্রেকে প্রলোভন দেখাতে থাকে। আর বেচারা আন্দ্রে তো মাইকোকে পছন্দ করত, তাই সে লোভ সামলাতে না পেরে দৌড়ে মাইকোর কাছে যাওয়ার চেষ্টা করে। বাকি সবাই তাকে আটকানোর চেষ্টা করলেও সে কারো কথা শোনে না আর সে তার কাঁটা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসে। এরপর সেখানে থাকা মেয়েগুলো বলে, তোমরা আবারও জেল থেকে পালানোর চেষ্টা করেছ? তখন গাকুতো ওই কাঁটাতারগুলো চেক করে দেখে যে তা আগে থেকেই কেটে রাখা হয়েছিল, যাতে আন্দ্রে সেটার কাছে আসলেই তার ছিঁড়ে যায়। আর তারা বুঝতে পারে যে মেয়েগুলো ইচ্ছা করেই তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। এদিকে সিংহ তখনও বাইরে তার ক্রাশের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে মাইকোর দেওয়া সময় থেকে তার হাতে আর অল্প কিছু সময় অবশিষ্ট আছে। তাই সে সোজা স্কুলের দিকে দৌড় দেয়, কিন্তু সে মাত্র কয়েক সেকেন্ডের জন্য ডেডলাইন মিস করে ফেলে আর তাকেও জেল পলাতক হিসেবেই ধরা হয়। এবার সব মিলিয়ে তারা মোট 3 বার জেল থেকে পালানোর চেষ্টা করেছে, তাই তাদের সবাইকে স্কুলের চেয়ারম্যানের সামনে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিও অর্থাৎ কিয়োশির গার্লফ্রেন্ড বুঝতে পারে যে ছেলেগুলোকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে, তাই সে চেয়ারম্যানের সামনে গিয়ে ছেলেদের পক্ষে কথা বলে। কিন্তু তার কাছে কোনো প্রমাণ না থাকায় সে বেশি কিছু করতে পারে না। তাই কোনো সাক্ষ্য প্রমাণ না থাকায় চেয়ারম্যান বলে আগামী 3 দিনের মধ্যে প্রত্যেকটি ছেলের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হবে। এরপর তারা সবাই আবারও জেলে ফিরে আসে আর সিংহ তার বিশ্বাসঘাতকতার জন্য সবার কাছে ক্ষমা চায়। তখন কিয়োশি তাকে ক্ষমা করে দিয়ে বলে, যা হবার হয়েছে, এখন এই বিপদ থেকে কিভাবে বাঁচা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তখন সিংহ বলে সে ওই মেয়েদের অফিসে কম্পিউটার স্ক্রিনে ডিটিও নামের একটি ইমেল দেখেছে আর ইউএসসি তাদের গোপন অপারেশনের জন্য এই নামটি ব্যবহার করে, অর্থাৎ সেটাতে হয়তো তাদেরকে ফাঁসানোর জন্য সব প্ল্যান সেভ করা আছে। তাই তারা যে নির্দোষ এটা প্রমাণ করার জন্য স্কুলের চেয়ারম্যানকে ওই ইমেলটি দেখাতে হবে। তখন গাকুতো বলে যে কোনো উপায়ে মাইকোর কাছ থেকে ইউএসসি অফিসের চাবি চুরি করে তাদের অফিসে ঢুকে ওই ইমেলটি সরিয়ে ফেলতে হবে। এরপর মাইকো তাদের জেলে প্রবেশ করলে তারা সবাই মাইকোকে তাদের সাথে পাঞ্জা লড়তে বলে। মাইকো যখন পাঞ্জা লড়ছিল তখন তারা ইচ্ছা করে টেবিলটি ফেলে দেয় আর এই সুযোগে গাকুতো মাইকোর কাছ থেকে চাবিটি চুরি করে নেয় আর দ্রুত ইউএসসি অফিসে চলে যায়। এরপর তারা আবারও টেবিলটি সোজা করে মাইকোর সাথে পাঞ্জা লড়তে থাকে, কিন্তু মাইকো একে একে সবাইকে হারিয়ে দেয়। এদিকে গাকুতো দেখে যে কম্পিউটার থেকে ডিটিও নামের ওই মেলটি ডিলিট করে ফেলা হয়েছে, তাই সে মেল পুনরুদ্ধার করার জন্য একটি সফটওয়্যার ইনস্টল করতে থাকে। কিন্তু এদিকে মাইকো সবাইকে হারিয়ে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় তার চাবি খুঁজতে থাকে, কিন্তু তখনই গাকুতো সেখানে চলে আসে আর তার হাতে চাবি দিয়ে বলে সে নিচে চাবিটা কুড়িয়ে পেয়েছে। তারা সবাই হাফ ছেড়ে বাঁচে। তবে মাইকো চলে যাওয়ার পর গাকুতো বলে সে ইমেলটি পুনরুদ্ধার করতে পারেনি, কেবলমাত্র সফটওয়্যারটি ইনস্টল করেই চলে এসেছে, কারণ তার হাতে খুব বেশি সময় ছিল না। এটা শুনে তারা সবাই আবারও আশাহত হয়ে যায়। পরের দিন লাঞ্চ করার সময় কিয়োশি তার খাবারের মধ্যে চিওর দেওয়া একটি মেসেজ খুঁজে পায়। সেখানে চিও বলে, আমি তোমাদের সাহায্য করতে চাই। এরপর তারা সবাই আবারও একটি প্ল্যান বানায় আর সে প্ল্যান বাস্তবায়ন করার জন্য চিওকে যেকোনোভাবেই ওই জেলের ভেতর আসতে হবে। এদিকে কিয়োশি জানতে পারে যে হানা নামের একটি মেয়ে যে কিনা ওই জেলে গার্ড দিত সে কিয়োশিকে পছন্দ করে। এই সুযোগ কাজে লাগিয়ে সে হানাকে কিস করতে শুরু করে আর এক ফাঁকে জেলখানার দরজা খুলে দেয় যাতে চিও ভেতরে আসতে পারে। এরপর কিয়োশি এসে সবাইকে জানায় যে চিও ভেতরে চলে এসেছে আর লুকিয়েও পড়েছে।
এরপর গাকুতো এবং জো হানাকে বলে বাথরুমে যায়, আর হানা আবারও তাদেরকে লক করে দিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন রাতে মাইকোর একটু সন্দেহ হয়, কারণ আগামীকালকেই তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যাবে, কিন্তু তারা এখনো বেশ চুপচাপ, তাই সবকিছু ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য তারা ছেলেগুলোকে দেখতে যায়। আর সেখানে গিয়ে দেখে সবাই চুপচাপ ঘুমোচ্ছে। এটা দেখে তারা আবারও অফিসে ফিরে আসে। পরদিন সকালে ছেলেগুলোকে আবারও স্কুলের চেয়ারম্যানের সামনে নিয়ে আসা হয়। এরপর চেয়ারম্যান তাদের সামনে প্রয়োজনীয় সব কাগজপত্র উপস্থাপন করে। এটা দেখে ম্যারি একটা পৈশাচিক আনন্দ অনুভব করে, কারণ সে জিততে চলেছে। কিন্তু কিয়োশি তখন ম্যারিকে বলে তুমি হেরে গিয়েছো। এটা শুনে ম্যারি ভাবে হয়তো ছাত্রত্ব বাতিল হওয়ার ভয়ে তারা উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু তখনই দেখা যায় হুডি পরা ছেলেটা অর্থাৎ জোয়ের জায়গায় সেখানে চিও দাঁড়িয়ে রয়েছে। এটা দেখে সবাই ঘাবড়ে যায়, আর চেয়ারম্যান এসবের কারণ জানতে চায়। এরপর আস্তে আস্তে কিয়োশি সবকিছু বলতে শুরু করে। তারা গতদিন চিও জেলে ঢোকার পরে বাথরুমে যায়, আর সেখানে গিয়ে জো চিওর সাথে কাপড় বদলে নেয়। এরপর চিও তাদের সাথে মিশে গিয়ে সেখানে শুয়ে পড়ে। আর ঠিক সেই সময়ে মাইকো তাদেরকে দেখার জন্য আবারও জেলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে 5 জনকেই ঘুমোতে দেখে। আর এই সুযোগে গাকুতো তাদের অফিসে ঢুকে সে ডিটিও নামের ইমেলটি পুনরুদ্ধার করে নিজের কাছে রেখে দেয়। এরপর গাকুতো সেখানে আসে এবং আরেকটি পেন ড্রাইভে করে সে ইমেলটি নিয়ে এসে চেয়ারম্যানের হাতে দেয়। এরপর চেয়ারম্যান ওই ইমেলটি ওপেন করলে ইউএসসি কাউন্সিলের সব পর্দা ফাঁস হয়ে যায়। সে জানতে পারে মেয়েগুলো ইচ্ছে করেই তাদেরকে ফাঁসিয়েছে, যাতে তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যায়। এরপর চেয়ারম্যান ছেলেদেরকে ছাত্রত্ব বাতিল করার সিদ্ধান্ত ফিরিয়ে নেয়, আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর তারা আবারও স্কুলে স্বাভাবিক জীবনে ফিরে আসে। যেহেতু ইউএসসি কাউন্সিল হেরে গিয়েছে, তাই এখন সেখানকার মেয়েরা ছেলেদের সাথে মিশতে এবং কথা বলতে পারে, অর্থাৎ ছেলেদের সাথে কথা বলতে এখন আর কোনো বাধ্যবাধকতা নেই। তাই মেয়েরা ইচ্ছা করে ছেলেদের সাথে কথা বলছিল, আর এসব দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে যায়। এদিকে ইউএসসির 3 জন সদস্যকে ছেলেদের ফাঁসানোর অপরাধে জেলে পাঠানো হয়, আর স্কুলের সবাই সেটা অবাক চোখে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে।